हाई स्टूडेंट्स वेलकम टू माई चैनल लेटेस्ट लैंड आमी मौसुमी साहा। शेष भिडियोटी छिलो बेसरकारी आंतर्जातिक आईन निये। आजकेर भिडियोटी आंतर्जातिक आईनेर प्रकृति निये, तो समय नष्ट ना करे शुरू करा जाक। आंतर्जातिक आईने प्रकृति विषये राष्ट्रविज्ञानी और आंतर्जातिक आईनविदদের মধ্যে যথেষ্ট মতপার্থক্য রয়েছে। দুটি দিক থেকে এই মতপার্থক্যকে আলোচনা করা যায়। একটি হচ্ছে আন্তর্জাতিক আইনের আইনগত প্রকৃতি এবং আরেকটি হচ্ছে আন্তর্জাতিক আইনের শ্রেণীগত প্রকৃতি। আইনগত প্রকৃতি আন্তর্জাতিক আইন প্রকৃত অর্থে আইন বলে বিবেচিত হতে পারে কিনা এই প্রশ্নকে কেন্দ্র করে রাষ্ট্রবিজ্ঞানী এবং আন্তর্জাতিক আইনবিদদের মধ্যে যথেষ্ট মতবিরোধ রয়েছে। এই মতবিরোধকে দুভাগে ভাগ করে আলোচনা করা যায়। একটি হচ্ছে আন্তর্জাতিক আইন প্রকৃত অর্থে আইন নয় এবং অন্যটি হচ্ছে আন্তর্জাতিক আইন আইনের পদবাচ্য। এছাড়া এই দুটি মতের মধ্যে সমন্বয় ঘটিয়ে তৃতীয় মত গড়ে উঠেছে। প্রথমে শুরু করছি আন্তর্জাতিক আইনকে প্রকৃত অর্থে আইন না বলার যুক্তি প্রসঙ্গে। হবস, অস্টিন, হল্যান্ড প্রমুখ ব্যক্তিরা আন্তর্জাতিক আইনকে আদৌ আইন বলে মনে করেন না, কারণ তাদের মতে আইন হলো সার্বভৌম কর্তৃপক্ষের আদেশ, কিন্তু আন্তর্জাতিক আইন সার্বভৌম কর্তৃপক্ষের আদেশ বলে বিবেচিত হয় না। রাষ্ট্রীয় আইন প্রণয়নের জন্য প্রতিটি রাষ্ট্রে একটি করে আইনসভা থাকে, কিন্তু আন্তর্জাতিক ক্ষেত্রে আইন প্রণয়নের জন্য কোনো আন্তর্জাতিক আইনসভার অস্তিত্ব নেই। রাষ্ট্রীয় আইন মানতে অস্বীকার করলে তাকে শাস্তি পেতে হয়, অর্থাৎ বল প্রয়োগের মাধ্যমে রাষ্ট্রীয় আইনকে মানতে বাধ্য করা হয়। কিন্তু কোনো রাষ্ট্র আন্তর্জাতিক আইন মানতে অস্বীকৃত হলে বল প্রয়োগের মাধ্যমে সেই আইন মান্য করতে বাধ্য করা হয় না। এর অর্থ আন্তর্জাতিক আইন গ্রহণযোগ্য হবে কিনা তা সার্বভৌম রাষ্ট্রগুলির ইচ্ছা অনিচ্ছার ওপর নির্ভর করে। যেমন আন্তর্জাতিক আইন কোন রাষ্ট্রের মধ্যে যুদ্ধ বাঁধলে তা প্রতিরোধ করতে অক্ষম। রাষ্ট্রীয় আইন না মানলে আইন ভঙ্গকারীকে রাষ্ট্র শাস্তি দিতে পারে, আবার আইনের অস্পষ্টতা দূর করতে আদালত তার ব্যাখ্যা দিতে পারে। কোনো দেশের আদালত জনগণের অধিকার, সংবিধানের পবিত্রতা রক্ষার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে, কিন্তু সম্মিলিত জাতিপুঞ্জের আন্তর্জাতিক বিচারালয় নামে যে সংস্থাটি রয়েছে তার কোনো আবশ্যিক এখতিয়ার নেই। তাছাড়া ওই বিচারালয়ের রায় কার্যকর করার জন্য কোনো আন্তর্জাতিক কর্তৃপক্ষ নেই, তাই বিভিন্ন মামলার রায় অকার্যকর থেকে যায়। জাতীয় বা রাষ্ট্রীয় আইন প্রকৃতিগতভাবে সুস্পষ্ট ও সুনির্দিষ্ট, কিন্তু আন্তর্জাতিক আইনের প্রকৃতিগতভাবে সুস্পষ্ট ও সুনির্দিষ্ট এই দুটি বৈশিষ্ট্যের অনুপস্থিতি লক্ষ্য করা যায়। বিভিন্ন ধরনের সন্ধি, চুক্তি ও অন্যান্য দলিলের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকার ফলে কোনটি আন্তর্জাতিক আইন এবং কোনটি আইন নয় তা নিয়ে মতবিরোধ রয়েছে। তাছাড়া প্রতিটি রাষ্ট্র আন্তর্জাতিক ক্ষেত্রে তার জাতীয় স্বার্থকে অত্যাধিক প্রাধান্য দেয় বলে আন্তর্জাতিক আইনের প্রশ্নে স্বাভাবিক কারণেই মতবিরোধ দেখা দেয়। তাহলে এই কিছু কারণের জন্য আন্তর্জাতিক আইনকে আইন বলে স্বীকার করা হয় না। এবার চলে আসছি আন্তর্জাতিক আইনকে পদবাচ্য বলে যারা মনে করেন তাদের আলোচনায়, অর্থাৎ আন্তর্জাতিক আইনকে যারা স্বীকার করেছেন তাদের বক্তব্য নিয়ে। এদের মধ্যে রয়েছেন হেনরি মেইন, লরেন্স, ওপেনহাম, পোলক প্রমুখ। এরা মনে করেন জাতীয় আইনের মতো আন্তর্জাতিক আইনেরও ভিত্তি হলো সাধারণ স্বীকৃতি। যেমন সমাজের মধ্যে সংখ্যালঘু অপরাধী শ্রেণীভুক্ত মানুষই কেবল শাস্তির ভয়ে আইন মেনে চলে, আবার অধিকাংশ মানুষ অভ্যাসবশত অচেতনভাবে আইন মান্য করে। বর্তমান বিশ্বের অধিকাংশ রাষ্ট্রই একথা উপলব্ধি করতে সক্ষম হয়েছে যে আন্তর্জাতিক আইন না থাকলে সর্বব্যাপী যুদ্ধকে প্রতিরোধ, পারস্পরিক বিরোধ, বিসংবাদের সুষ্ঠু মীমাংসা কিংবা আন্তর্জাতিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার বন্ধন সুদৃঢ় করা সম্ভব নয়। হল, লরেন্স প্রমুখ মনে করেন যে রাষ্ট্রীয় আইনকে সবসময় সার্বভৌম কর্তৃপক্ষের আদেশ বলে মনে করা ঠিক নয়, কারণ প্রথা, রীতিনীতি প্রভৃতি আইনের অন্যতম প্রধান উৎস বলে বিবেচিত হয়। রাষ্ট্রীয় আইনের যেমন একাধিক উৎস রয়েছে, আন্তর্জাতিক আইনেরও একাধিক উৎস আছে। আন্তর্জাতিক আইন যাতে প্রত্যেকটি রাষ্ট্র মেনে চলে তা নিশ্চিত করার জন্য সম্মিলিত জাতিপুঞ্জ রয়েছে। এর সর্বাধিক গুরুত্বপূর্ণ সংস্থা নিরাপত্তা পরিষদের হাতে আন্তর্জাতিক আইনকে কার্যকর করার দায়িত্ব দেওয়া হয়েছে। কোনো রাষ্ট্র আন্তর্জাতিক আইন ভঙ্গ করছে কিনা তা দেখার দায়িত্ব আন্তর্জাতিক বিচারালয়ের হাতে।
তাছাড়া রাষ্ট্রগুলির মধ্যে যে কোনো বিরোধ বাঁধলে তা মেটানোর ক্ষমতা এই বিচারালয়ের আছে। কোনো চুক্তির ব্যাখ্যা প্রদান, আন্তর্জাতিক আইন সংক্রান্ত যে কোনো বিষয় প্রভৃতি ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা আন্তর্জাতিক বিচারালয়ের হাতে রয়েছে। আইন ভঙ্গের অজুহাতে আন্তর্জাতিক আইনকে আইনের মর্যাদা দিতে অনেক রাষ্ট্রই অস্বীকার করে। সাম্রাজ্যবাদী রাষ্ট্রগুলি প্রায়ই আন্তর্জাতিক আইন ভঙ্গ করে। তাছাড়া প্রতিটি রাষ্ট্রেই আইন ভঙ্গকারী সমাজবিরোধীর সংখ্যাও অনেক। কোনো আইনই সব ক্ষেত্রে সব অপরাধীকে সমানভাবে শাস্তি দিতে পারে না। রাষ্ট্রীয় আইনের মতোই আন্তর্জাতিক আইনকে আইনের মর্যাদা দেওয়া যায়। কেবল বল প্রয়োগের মাধ্যমে কোনো আইনকে গ্রহণ করা সম্ভব নয়। যেসব আইনের প্রতি জনগণের সমর্থন থাকে সেই সব আইন অতি সহজেই গ্রহণযোগ্য হয়। বিশ্বের জনমতকে উপেক্ষা করে বিশ্বের শক্তিশালী রাষ্ট্রের পক্ষে আন্তর্জাতিক আইনকে দীর্ঘদিন ধরে উপেক্ষা করা সম্ভব নয়। আন্তর্জাতিক আইনকে সুসংবদ্ধভাবে লিপিবদ্ধকরণের প্রচেষ্টা বহুদিন ধরেই চলছে। এর প্রমাণ হিসাবে 1856 সালের প্যারিস ঘোষণা, 1899, 1907 ও 1930 সালের হেগ সম্মেলন উল্লেখযোগ্য। তাছাড়া 1947 সালের 21শে নভেম্বর সাধারণ সভা কর্তৃক আন্তর্জাতিক আইন কমিশন গঠনের কথা উল্লেখ করা যায়। এবার আসছি আন্তর্জাতিক আইনের প্রকৃতি সম্পর্কে তৃতীয় মতের প্রবক্তারা কি বলতে চেয়েছেন সেই বক্তব্যে। তারা বলতে চেয়েছেন, ব্যাপক অর্থে আইন বলতে সার্বভৌম কর্তৃপক্ষের আদেশকে বোঝায় না। তাছাড়া আইন কতখানি কার্যকর হলো তার উপর আইনের অস্তিত্ব নির্ভরশীল নয়। আইনের তিনটি প্রধান বৈশিষ্ট্য থাকা প্রয়োজন। এগুলি হলো কতগুলি নিয়মকানুনের অবস্থিতি, একটি সমাজের অস্তিত্ব এবং আইনকে কার্যকর করার উপযোগী একটি সংস্থার উপস্থিতি। এই তিনটি দিক থেকে বিচার করলে আন্তর্জাতিক আইনকে রাষ্ট্রীয় আইনের মতোই আইন বলে গণ্য করা যায়। কারণ প্রথমত, আন্তর্জাতিক ক্ষেত্রে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে পারস্পরিক সম্পর্ক নির্ধারণ ও নিয়ন্ত্রণের জন্য বহু ও বিভিন্ন প্রকার নিয়মকানুনের অস্তিত্ব রয়েছে। দ্বিতীয়ত, বর্তমানে সমগ্র বিশ্বকে নিয়ে একটি আন্তর্জাতিক সমাজ গঠিত হয়েছে। বিভিন্ন রাষ্ট্রই হলো এই সমাজের সদস্য। তৃতীয়ত, আন্তর্জাতিক নিয়মকানুনকে কার্যকর করার জন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রতিষ্ঠিত হয়েছে সম্মিলিত জাতিপুঞ্জ। তাছাড়া বিশ্ব জনমত এবং বিভিন্ন রাষ্ট্রের স্বেচ্ছাসম্মতিও আন্তর্জাতিক আইনকে কার্যকর করার গুরুত্বপূর্ণ উপায় হিসাবে বিবেচিত হয়। তাহলে বলা যায় যে আন্তর্জাতিক আইন প্রধানত আন্তর্জাতিক ন্যায়নীতি এবং সভ্য রাষ্ট্রসমূহের অনুমোদন বা স্বেচ্ছাসম্মতির ভিত্তিতে গড়ে উঠেছে। এবার আসছি শ্রেণীগত প্রকৃতি নিয়ে। আন্তর্জাতিক আইনের প্রকৃতিকে মার্ক্সীয় দৃষ্টিকোণ থেকেও বিচার করা হয়। মার্ক্সবাদীরা মনে করেন যে জাতীয় আইনের মতো আন্তর্জাতিক আইনেরও চরিত্র রয়েছে। আদিম সমভোগবাদী সমাজে কোনরূপ ব্যক্তিগত সম্পত্তির অস্তিত্ব না থাকায় সম্পত্তি সম্পর্ক বজায় রাখার জন্য রাষ্ট্রের কোনো প্রয়োজনীয়তা ছিল না। এরূপ অবস্থায় আন্তর্জাতিক সমাজকে নিয়ন্ত্রণের জন্য আইনের প্রশ্নও ছিল না। কিন্তু শিল্প বিপ্লবের পর যখন পুঁজিবাদী রাষ্ট্রগুলি বিশ্বের বাজার দখলের প্রতিযোগিতায় নামে, তখন থেকে আন্তর্জাতিক আইনের মাধ্যমে পারস্পরিক স্বার্থ সংরক্ষণের বিষয়টি চলে আসে। অর্থাৎ বিশ্বব্যাপী নিজেদের শ্রেণী স্বার্থ সংরক্ষণের উদ্দেশ্যে বিভিন্ন রাষ্ট্রের শাসক ও শোষক শ্রেণী আন্তর্জাতিক আইন প্রণয়ন করেছে। বর্তমানে অনুন্নত ও উন্নয়নশীল দেশগুলিতে নয়া উপনিবেশবাদী শোষণ ও প্রভাব বিস্তারের জন্য পুঁজিবাদী রাষ্ট্রগুলি তৎপর হয়ে উঠেছে। এ প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে ইয়াসচেঙ্কো বলেছেন যে বিশ্ব পুঁজির স্বার্থ রক্ষা করাই হলো আন্তর্জাতিক আইনের সর্বপ্রধান সামাজিক দায়িত্ব। তো স্টুডেন্টস, এটাই ছিল আন্তর্জাতিক আইনের প্রকৃতি বিষয়ক আলোচনা। পরবর্তী ভিডিওতে এই অধ্যায়েরই আরেকটি বিষয় নিয়ে আলোচনা করা যাবে। নমস্কার।